আমি দীর্ঘদিন ধরে নবদ্বীপে বিভিন্ন যে বিজ্ঞান অনুষ্ঠান হয় 1987-এ বহুতলা স্কুলে প্রথম বিজ্ঞান মেলাটা আমি শুরু করেছিলাম। তারপরে বিভিন্ন স্কুলের জাতীয় বিদ্যালয় বিভিন্ন স্কুলে আমি প্রায় 300 স্কুল কভার করেছি। আমার গবেষণার সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে এটা একটা নেশা ছিল যে নতুন কিছু করা, ক্রিয়েটিভিটি লার্নিং। এটা আমি তোমাদের বলবো, এই 10টা মশাই আমি যতগুলো স্কুল কভার করেছি বলতে দ্বিধা নেই যে ওনার কাছ থেকে যে ইতিবাচক সাড়া আমি পেয়েছি কোনো স্কুলে কিন্তু আমি পাইনি। যে কারণে আমি এই শিক্ষামন্ত্রীকে একটা আদর্শ স্কুল হিসাবে তুলে ধরতে চাই এবং তোমরা যারা উঁচু ক্লাসে আছো এখানে বোধহয় 10 নেবেন তো তোমাদের দায়িত্ব কিন্তু অনেক। মানে তোমাদের বয়সে আমি কিন্তু কলকাতার নিউ মিউজিয়াম থেকে তৃতীয় পুরস্কার পেয়েছিলাম 1975-এ অল ইন্ডিয়া কম্পিটিশন। তোমাদের বয়সে আমি যখন 10-এ পড়তাম। তো এই যে বয়সটা, এই বয়সটা কিন্তু একটা আবিষ্কারের নেশা। এই সময় আমাদের হরমোনাল গ্ল্যান্ডগুলো প্রচন্ড পাওয়ার থাকে। আমাদের সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, সমাজকে নিয়ে ভাবতে হবে, মানুষকে নিয়ে ভাবতে হবে। আমি অনেক রক্তদান শিবির করেছি, বিনা পয়সায় চোখ পরীক্ষা, এমনকি মরণোত্তর চক্ষুদান। আমার দুটো চোখও কমই আমি দান করেছি, মানে আমার মৃত্যুর পরে দুটো অঙ্গ রক্ত হবে। এবং আমার জায়গা থেকে নবদ্বীপ ব্যবসায়ী সমিতি থেকে 75 জন এগ্রিমেন্ট করেছিল। এবং তোমরা যদি চাও তোমরাও করতে পারবে। আমি চাই তোমাদের মোটিভেশন এগিয়ে আসো। নবদ্বীপ হচ্ছে চৈতন্যের জায়গা, কাজী আমরা এমন কিছু কাজ করবো যেটা আজকে তোমরা জানো মোবাইলের যুগ। এই যুগকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। মোবাইল যেমন আমাদের আলো দিতে পারে, বন্ধও দিতে পারে। আগুন যেমন, আগুন দিয়ে তুমি রান্নাও করতে পারো, অপরের গৃহকে ধ্বংস করে দিতে পারো। তেমনি আমাদের যে মন আছে, পজিটিভ মাইন্ড, এই মনটাকে কন্ট্রোলে রাখা সবচেয়ে বড় ব্যাপার। এই কারণে প্রাচীনকালে গুরুকুলে কিন্তু গাছের তলায়, তোমরা জানো তখনকার যে গুরুকুল ছিল সেখানে অরণ্যে, এবং শান্তিনিকেতনও তাই করতো। গুরুকুলে রবীন্দ্রনাথ বিভিন্ন গাছের নিচে, শান্তি গাছ, বিভিন্ন গাছের নিচে বসে পড়াশোনা করে। এখনো কতগুলি স্কুলে, যেমন ইস্কনের গুরুকুলো আমি যুক্ত ছিলাম, সেখানেও গাছের নিচে মানে মাটির সব মিনায়, মানে প্রকৃতির সঙ্গে। আমরা গাছ মানে কিন্তু প্রকৃতি, আমরা যেমন একটা প্রকৃতি, আমাদের সঙ্গে সিমিলারিটি আছে। আমরা গাছ কিন্তু স্বাধীন, আমরা কিন্তু স্বাধীন নই, কারণ আমাদের খাবারটা আমরা গাছ থেকে সংগ্রহ করি। ফলমূল নেই, গাছ কি করছে, সোলার এনার্জিটাকে ফটোসিনথেসিস করছে ক্লোরোফিল দ্বারা, তোমরা জানো সেগুলো পড়েছিল, তার থেকে গ্লুকোজ তৈরি করছে। আমরা কিন্তু গাছ থেকে শুধু নেগড়ে নিচ্ছি, গাছকে আমরা দিচ্ছি না। মানে গাছকে আমরা প্রাণদাতা বলতে পারি। আজকে যদি পৃথিবী মনে করা যায় কোনো গাছ, সমস্ত গাছ ধ্বংস হয়ে গেল, আমরা কিন্তু একদিনও বেঁচে থাকবো না। এবং প্রতিদিন আমাদের যে অক্সিজেন দরকার, প্রায় আমাদের 400 লিটারের মতো এয়ার আমরা অ্যাবজর্ব করি। যদি আমরা অক্সিজেন কিনে নিতে হতো তাহলে কয়েক লক্ষ টাকা খরচা হতো আমাদের বেঁচে থাকার জন্য। তাই প্রকৃতি বলি, ভগবান বলি, ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, আমাদের কিন্তু বাঁচিয়ে দিয়েছে এই ধরনের একটা মহান জিনিসের জন্য। কিন্তু আমাদের মনের মধ্যে যে দারুণ প্রকৃতি, এর কারণটা হচ্ছে আমাদের যে মস্তিষ্ক আছে, এই মস্তিষ্ককে বলা হয় বিজ্ঞান ভিত্তিকে রেপটিলিয়ান ব্রেন। রেপটিলিয়ান তোমরা যেমন বলা হয় সরীসৃপ, তোমরা যেমন ডাইনোসর, সাপ, সেই ব্রেনের সঙ্গে আমাদের কিন্তু বিজ্ঞানীরা সিমিলারিটি পেয়েছে। এই যে হিপোক্যাম্পাস আছে, মেডুলা অবলাঙ্গোটা, এর সামনের দিকটা কি হয়, সাবকনশাস যেটা ব্রেন বলি, অবচেতন মন, এটা খুবই ইউজফুল। এটার উপরে আছে আমাদের সাবকনশাস ব্রেন, যেটাকে আমরা বিবেক বলি, বুদ্ধি বলি। এটা অন্যান্য প্রাণীদের কিন্তু নেই, একমাত্র মানুষের আছে। কিন্তু আমরা মানুষ তার বুদ্ধির বিকাশ না করে এটাকে ধ্বংস করে দিচ্ছি। প্রকৃতি থেকে সমস্ত গাছপালা ধ্বংস করছি, মানুষকে এখন ধ্বংস করতে আরম্ভ করছি। কেউ কাউকে এই টলারেন্সটাই স্কুলে এসে তোমাদের যে বিষয়গুলো করতে হবে। আমি মস্তিষ্ক নিয়ে অনেকটা গবেষণা করেছিলাম। মস্তিষ্কের মধ্যে তোমরা যদি হিংসা করো, অ্যাঙ্গার করো, তাহলে কি হবে, তোমাদের ভিতরে তাহলে কি হবে, বিটা অবস্থায় থাকবে। বিটা অবস্থায় থাকলে তোমাদের হরমোনাল ফাংশনগুলো নষ্ট হবে এবং ইভেন্টুয়ালি এরপরে তোমার স্মৃতি ধ্বংস হয়ে যাবে, তোমাদের মস্তিষ্ক কোনো কাজ করবে না। আইনস্টাইন সমস্ত সময় পৃথিবীতে একটা মেডিটেটিভ অবস্থায় থাকতেন, ধ্যানে থাকতেন। তার 30% ব্রেন পাওয়ারটাকে ব্যবহার করেছেন, সেটাকে বলা হয় গামা স্টেজ। তোমরা জানো তিব্বতের নাম শুনেছ,
তিব্বতের যারা তিব্বতিয়ান আছে, যে দালাই লামা ওদের একটা ইনস্টিটিউট আছে, তিব্বতিয়ান একটা অ্যাস্ট্রো ইনস্টিটিউট, মেডিকেল ইনস্টিটিউট, ওটার সঙ্গে আমি তিব্বতে যুক্ত ছিলাম। সেখানে ওরা ধ্যান করে, ধ্যানের দ্বারা বিভিন্ন রোগ চায়। তোমরা যদি দিনের কিছুটা সময় অন্তত 1 ঘন্টা করে ঘুম থেকে উঠে বা রাত্রে ঘুমানোর আগে যদি তোমরা মেডিটেটিভ অবস্থা, মানে সমস্ত চিন্তা থেকে ডিটাচ থাকা, তাহলে তোমাদের ব্রেন পাওয়ারটা বেড়ে যাবে। যেমন ধরো, আমার প্রায় 5,000 বই আছে আমার নিজস্ব কালেকশনে, এবং আজ থেকে 40 বছর আগে বা 35 বছর আগে আমি যখন কেমিস্ট্রি অনার্সের ছাত্র ছিলাম, তখন আমাদের এসপার্সেস বিল্ডিংয়ের একটা বই ছিল। এই বই 39 পাতা, দ্বিতীয় পাতাটা কিন্তু এখন তোমাদের সামনে আমি মুখস্থ বলতে পারবো। তোমরা বলবে যে আমার ব্রেন পাওয়ার ঈশ্বর বেশি দিয়েছে। তোমাদের যা ব্রেন আমারও ব্রেন এক, শুধু পাঠ্যক্রমটা কি? পাঠ্যক্রমটা হচ্ছে আমি রেগুলার এটাকে চর্চা করি, প্র্যাকটিস করি। তোমরা সেটা করো না, এই কারণে তোমাদের করতে ভালো লাগে না। করতে যেতে নিম পাতা তেতো লাগে, কিন্তু নিম পাতা হচ্ছে সবচেয়ে উপকারী বিষয়। তোমরা যদি নিম গাছ, আমি গতকাল প্র্যাকটিস করে দিয়েছিলাম, তো নিম গাছ সবচেয়ে উপকারী প্রাণী। যেখানে নিম গাছ থাকবে সেখানে অন্তত ক্যান্সারের প্রাদুর্ভাব হবে না। আমাদের মেডিকেল সায়েন্স বলছে নিম গাছের যে একটা আছে, একটা ওজন বেড়ে হয় এবং সেখানে টক্সিসিটি এবং করোনা ভাইরাসও কিন্তু আক্রমণ করবে না। কাজে এখানে যে গাছগুলো আছে, এই গাছগুলোকে তোমরা বলতে পারো মেডিসিনাল প্ল্যান্ট। প্রত্যেকটা জিনিসে কিন্তু উপকারিত হয়েছে। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে জনসংহিতায় বলা হতো, তোমরা যেমন সাপকে আমরা হিংস্র করি, সাপের যে বিষ, এটাকেও বিজ্ঞানীরা গবেষণা করছেন। বর্তমানে যে ক্যান্সারের মেডিসিন তৈরি হচ্ছে, সেটা কিন্তু র্যাটেল স্নেক থেকে তৈরি হচ্ছে। কাজে কোনোটাই বিষয় শুধু পাওয়ার অ্যাপ্লিকেশনের উপর নির্ভর করছে। তুমি যদি রান্নাতে মনে করো চা তৈরি করছো, 1 কাপ চায়ে তুমি 1 চামচ চিনি দিলে, সেখানে যদি 5 চামচ চিনি দাও, তাহলে ওটা কিন্তু বিস্বাদ হয়ে যাবে। এবার রান্নাতে এখানে তো 5 mg সল্ট দরকার, সেখানে যদি তুমি 2 চামচ লবণ দাও, ওটা কিন্তু আর খেতে পারবে না। তার একটা পারমিউটেশন কম্বিনেশন আছে। যেমনি জীবনে সবকিছু কিন্তু এটা ব্যালেন্স করে চলতে হবে। তোমরা যদি খাবারটা বেশি পরিমাণ খাও, তাতে কিছু ক্ষতি হবে। তোমরা যদি সারাদিন মোবাইল নিয়ে থাকো, ঝগড়া করো, তাহলে ব্রেন ক্যাপাসিটি একদম কমে যাবে। তখন ভবিষ্যতে যখন বয়স হয়ে যাবে আর কি, তখন কিন্তু তোমরা নানা ধরনের প্যারালিসিস, নিউরোটিক রোগ বা সাইকোসোমাটিক রোগ আমরা বলি, সেই ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত হবে। এর উপায় কি? উপায় হচ্ছে সবসময় পজিটিভ চিন্তা করা, অপরের ভালো করা, অপরকে হিংসা না করা, মানুষকে ভালোবাসা। মানুষকে যদি তোমরা ভালোবাসো, তাহলে কিন্তু তোমাদের রোগ 50% চলে যাবে। এটা আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি। আমি মাঝে সময় ছিলাম ওখানে, ওখানে যে সেকশনটা ছিল ব্রেনডান পার্সার আছে, ওখানে কেমব্রিজ হার্ভার্ড ইউনিভার্সিটি ছেলেমেয়েরা 3 মাসের জন্য আসতো সোশ্যাল ওয়ার্ক জন্য। ওদের 3 মাস কি করতো, রুটিতে যে যত্ন করতো, আমরা বোধহয় মা বাবাকে ওরা করি না, সাবান দিয়ে গা ঘষে দেওয়া, রুটিতে তাদেরকে খাইয়ে দেওয়া, যত্ন করা, এই নার্সিংগুলো করতে শরীরের ভিতরে যে অর্গান আছে, ব্রেইন আছে, যে ব্রেইনের পাওয়ারটা কিন্তু বেড়ে যাবে। তুমি যত মানুষকে ভালোবাসবে, যার জন্য বাইবেলের ওল্ড টেস্টামেন্টে বলা আছে লাভ ইওর নেইবার অর গিভ ইওর নেইবার, কিন্তু আমরা সেটা করি না, আমরা কাউকে ভালোবাসি না। ফলে হচ্ছে আমাদের ভিতরে যে রেপ্টিলিয়ান ব্রেইন ওটা জেগে যাচ্ছে। সেই কারণে আমরা বলবো যে আমাদের ভিতরে দেবত্ব আছে, ডিভিনিটি আছে, যার জন্য বাইবেলে বলা আছে দ্যাট বিগিং হিজ ওন ব্রেন। কোনো মানুষ যদি তার কবরখানা নিজেই করে, তার জন্য আলেকজান্ডার, তুমি জানো, তোমরা ইতিহাসে পড়েছো, আলেকজান্ডার তার অনেক আকাঙ্ক্ষা ছিল যে সারা বিশ্বের সম্রাট হবো। তার যে গুরু ছিলেন অ্যারিস্টটল তাকে শিক্ষা দিয়েছিলেন যে তোমার এই সম্পদ দরকার নেই, তুমি জ্ঞান সম্পদ অর্জন করো। কিন্তু তার পিতা তাকে বলেছিলেন তুমি ম্যাসিডোনিয়া থেকে সারা বিশ্বটাকে জয় করো। আলেকজান্ডারকে 3 বছর বয়সে সমস্ত পৃথিবী যখন জয় করলেন, তখন উনি মৃত্যুবরণ করে কমাতে কারণে হলো, তখন তার মধ্যে আফসোস হলো। উনি বললেন যে আমার পিতা আমাকে জন্ম দিয়েছে, স্বর্গ থেকে পৃথিবীতে আনয়ন করেছে, কিন্তু আমাকে কি করে আনন্দ থাকবে এটা শেখায়নি, শুধু আমার সম্পদ চাই, সম্পদ চাই। আর আমার গুরু অ্যারিস্টটল আমাকে শিক্ষা দিয়েছিলেন তোমার জ্ঞান সম্পদ বাড়াও, সেটা হবে আনন্দ। আমরা কি করি? পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি তোমরা বলতে পারবে? বলো। কেউ বলবে সোনা, কেউ বলবে হিরে, কোনোটাই নয়। আমরা বলবো যদি বলি সুখ বা শান্তি, এটা তখনই পাবে যদি তোমার পজিটিভ মাইন্ড থাকে। পিস অফ মাইন্ড মানে পজিটিভ মাইন্ড যদি না থাকে, তুমি কোনোদিন শান্তি পাবে না।
তুমি যে 10 তলার উপরে নিউ ইয়র্কে যাও, আর্জেন্টিনা যাও, যেখানেই যাও, বা সল্ট লেক থেকে আরম্ভ করে বিভিন্ন আমি ধনী লোকদের ছবিটা নিয়েছি, আমি বিশ্বের একটা গবেষণা করছি, তাকে দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যে সুখী দেশ কোনটা তোমরা বলতে পারবে? হ্যাঁ, দেশের মধ্যে কি কি বলেছে? ভুটান। তা ভুটানে কি আছে? প্রচুর গাড়ি গাড়ি আছে না? ভুটানের লোক কেন সুখী তোমাদের জানা আছে? ভুটানে এক নম্বরে হচ্ছে ওরা বুদ্ধিস্ট। বুদ্ধদের প্রথম কারণ হচ্ছে বুদ্ধিজমে আছে অহিংসা। অহিংসা অপরিগ্র, আমার যতটা প্রয়োজন ততটা আমি সংগ্রহ করবো, যেটা আমাদের চৈতন্যদেবও বলেছেন। চৈতন্যদেবের আমাদের যে বৈষ্ণব শাস্ত্রের নিয়ম আছে যে দিনান্তে ভিক্ষার্থে যেটা থাকে একান্তে, এটা বুদ্ধদেবও করেছেন। তাদের যারা সন্ন্যাসী হতো তারা যে সংগ্রহ করতো প্রতিদিন, কোনো সঞ্চয় করার নিয়ম ছিল না, কিন্তু আমরা এখন সঞ্চয় করি, ব্যাংক ব্যালেন্স করাচ্ছি, গাড়ি গাড়ি দরকার সুখী হওয়ার জন্য, কিন্তু এগুলো তো সুখ নেই। এতে কি হয়? একটা জিনিসের হয় পিস অফ মাইন্ড নষ্ট হয়। তুমি মনটাকে যত ছড়িয়ে দেবে স্ক্যাটারিং করবে, আস্তে আস্তে দেখবে তোমার শান্তি নষ্ট হচ্ছে। শান্তির জন্য তুমি ঘুরে বেড়াচ্ছ, কখনো এসি গাড়িতে ঘুরছো, এসি গাড়িতে ঘুরছো, যাবো লন্ডনে, যাবো আমেরিকায়, এই করতে করতে আমি বিভিন্ন লোকদের সাহিত্যের নিয়ে সমীক্ষা দিয়েছিলাম। আমি বিদেশিদের সঙ্গে যুক্ত আছি, আমার অনেক অনেক রয়েছে, তাদেরও কিন্তু শান্তি নেই। তারা বলে নবদ্বীপে যাও। নবদ্বীপ কেন নবদ্বীপে আসবে? বলছে নবদ্বীপ চৈতন্যের জায়গা, চেতনার জায়গা। নবদ্বীপ শুধু ভোগের জায়গা নয় যে আমি বলতে পারি ভোগ খাবো বা গৌরমঠে ভোগ খাবো, তা নয়। এখানে তোমরা যারা শিক্ষা দিচ্ছ, তোমরা জানো কেন আমরা শিক্ষা নিচ্ছি? স্কুলে আমরা কেন পড়ি? আমরা জানাচ্ছি এডুকেশনের ইনার মিনিস্টার। এটা ইনার মিনিস্টার হচ্ছে কি? হচ্ছে এনলার্জমেন্ট অফ মাইন্ড। মনটাকে আমরা বড় করবো। কি করবো? কি হচ্ছে এডুকেশনের যেটা ফল। কি হচ্ছে ডিসিপ্লিন, আমাদের মধ্যে নিয়ম শৃঙ্খলা থাকবে। ইউথ হচ্ছে ইউনিভার্সাল আউটলুক। সি হচ্ছে ক্যারেক্টার, আমরা একটা সুন্দর চরিত্রের মানুষ হব। এতে হচ্ছে অ্যাটিটিউড, আমাদের যে চলাফেরা, যে অ্যাটিটিউড সেটা কেমন থাকবে। এর তৃতীয় হচ্ছে টলারেন্স, আমাদের ভিতরে কি থাকবে? ধৈর্য থাকবে, সহ্য করার ক্ষমতা থাকবে। এটাই কিন্তু জীবনের বড় শক্তি, যেটা রামকৃষ্ণদেব বলেছিলেন স স স, চারটে স। তোমরা যদি সহ্য করতে পারে, বন্ধু বান্ধব কেউ গালিগালাজ করলো, কেউ হয়তো নিন্দা করলো যে না তোমার দ্বারা কিছু হবে না, পরীক্ষায় আর কিছুই করতে পারবে না, তুমি কি করবে? তুমি সেই সময় টলারেন্স নেবে, তোমার ধৈর্য করবে। এটা একটা এক্সপেরিমেন্ট। লাইফ হচ্ছে একটা কসমিক জার্নি। লাইফটাকে যত তুমি আঘাত পাবে তত তুমি কিন্তু এগিয়ে যাবে। যেমন আমার লাইফটাই কথা বলি, আমি কিন্তু যদি প্রথমে একেবারে সাকসেস হয়ে যেতাম তাহলে কিন্তু এই জায়গাটায় আমি আসতে পারতাম না। আজকে আমি 2 বছর আগে আমার এই পিস মুভমেন্টের জন্য গবেষণার জন্য ওরা আমাকে আরেকটা অনারারি পিএইচডি দিয়েছে নোবেল ইউনিভার্সিটি থেকে। আমি ওখানে যাওয়ার অবসর পেয়েছি, কিন্তু আমি চাই না আমি আমেরিকা চলে গিয়ে ডলার ইনকাম করি। আমি চাই এখান থেকে একটা শান্তি যাত্রা হোক। নবদ্বীপের সমস্ত ছেলে মেয়ে তারা কেউ কাউকে হিংসা করতে নেই, এই বার্তাটা আমি দিতে চাই। যে কারণে আমার 3টি স্কুলকে আমি বেছে নিয়েছি। আমি সব স্কুল বেছে করেছিলাম, 14টা টেকনো ইন্ডিয়া থেকে, বহুতলা থেকে শুরু করে, তার সুন্দরী থেকে শুরু করে হিন্দু স্কুল, জাতীয় বিদ্যালয়, তার ভেতরে আমি সাড়া পেয়েছি। শিক্ষামন্ত্রীকে আমি প্রথমে পেয়েছি, তারপরে হিন্দু স্কুল, জাতীয় বিদ্যালয়, 3টি স্কুলকে আমি বেছে নিয়েছি। এবং 3টি স্কুলকে আমি চাই মডেল স্কুল হিসাবে থাকবে। এদের নাম চেষ্টা করবো জাতিসংঘ তুলে ধরতে, এবং তার কিন্তু কিছু আমি তোমাদের কাছে কিছু নিয়ম নীতি দিয়ে দেবো। তোমাদের ফাংশনটা কি হবে? তোমরা পড়াশোনার সাথে সাথে একটা আদর্শ মানুষ হয়ে যাবে, একটা মানুষকে ভালোবাসো। এই ব্যাপারটা একদম তোমাদের অর্থ ব্যয় করার দরকার, কিছুটা সময় তোমরা দাও। তাহলে আমি একটা টাইম ব্যাংক করেছি। টাইম ব্যাংক তোমাদের জানা আছে কি? টাইম ব্যাংক, টাইম ব্যাংক হচ্ছে সময় দেওয়া, কিছুটা সময় মানুষের জন্য দেওয়া। আমি একটা ব্যাংক করেছি, এই ব্যাংক ইউপিআই দিয়ে তুমি যদি টাকা রাখো তোমার একটা অ্যাকাউন্ট হবে। কি হবে? আবার তোমার যখন খুশি ওটা থেকে সুদ হবে, ইন্টারেস্ট দেবে, যখন তোমার উইথড্র করতে পারবে। আর আমাদের টাইম ব্যাংক কি? তুমি আমার জন্য টাইম দেবে, আমিও তোমার জন্য টাইম দেবো। এটা সুইজারল্যান্ডে ইউরোপে করা হয়। আর আমি এখানে অন্য একটা পর্যায়ে করছি যে আমাদের দিনের বেলায় আমরা অন্তত পজিটিভ থাকবো, কাউকে ক্ষতি করবো না, এই কমিটমেন্ট তোমাদের দিতে হবে। তাহলে আমি শিক্ষামন্ত্রী স্কুলকে 1 নম্বর তালিকায় তুলবো। এই কথা তোমরা প্রমিস করো, তোমরা কথা দাও আমাকে যে অন্তত হেডমাস্টারের কাছে এই বার্তাটা আমাদের শিক্ষামন্ত্রী স্কুলে এই 11-12 ক্লাস যারা উঁচু ক্লাস আছে, আমি ছোটদের কথা বলছি না, তাদের আমি পরবর্তীকালে আরো মুভমেন্ট আসবে, ডক্টর কাঙ্গুরিয়া
হচ্ছে কেউ যদি হোম নার্সিং শিখতে যাও, আমি ব্যাঙ্গালোরে ছিলাম, সেখানে কিন্তু ছেলেরাও নার্সিং এর কাজ করছে, শুধু মেয়েরা নার্স সেবা করছে তা না, ছেলেরাও করছে, বড় বড় হসপিটালে তারা কিন্তু সেবা করছে। আমরা সেবা কাজটাকে গুরুত্ব দিই না, আমরা শুধু ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, আমরা আগে একটা সুন্দর করে মানুষ হবো। এই ব্যাপারটা আমি তার জন্য যতটা দেশের দেওয়া দরকার আমি আসবো, আমি দেবো, কিন্তু তোমাদের আমার সঙ্গে সামিল হতে হবে। এই প্রশ্নের সঙ্গে আমার আলোচনা যেটা আমি উপলব্ধি করেছি, আমার দীর্ঘ এই গবেষণার দ্বারা উনি যথেষ্ট উদ্যমী, উৎসাহী এবং তোমাদের সৌভাগ্য এই ধরনের একটা মানবতায় তোমরা পেয়েছো, এটা আমি তোমাদের কথা বলে বলতে পারি। আমি ৩০০ স্কুল কভার করে এসেছি, কাজে আমি জানি, আমি মাস্টারের যেহেতু আমি কেমিস্ট্রি অনার্সের ছাত্র ছিলাম, সাইকোলজি নিয়ে গবেষণা করি, কাজে আমি কিন্তু সহজেই মানুষ ধরতে পারি, পশু পাখিকে তোমরাও ধরতে পারি। এরপরে আমি আরেকটা যন্ত্রণার চেষ্টা করছি, কোনটা ভালো মানুষ কোনটা মন্দ মানুষ। যেমন সিবিআই পরীক্ষা করে লাইনে ভিতরে ঢুকিয়ে যায় ও যারা খুন করেছে কিনা, সেটা কি করে তোমার আমাদের যে সাবকনশিয়াস ব্রেইন আছে, এই ব্রেনের মধ্যে কিন্তু রেকর্ড হয়ে যায়। মানুষ যখন অজ্ঞান হয়ে যায় তখন তার কিন্তু জ্ঞান থাকে না। তুমি হয়তো মিথ্যা কথা বললে, তুমি একটা ভুল কাজ করেছো, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এই ভুল কাজ কেন করেছো, তুমি বলবে না আমি এটা করি। কিন্তু যখন তুমি সাবকনশিয়াস ব্রেইন অ্যাবসেন্স অফ মাইন্ড হবে, তুমি কিন্তু আর বলতে পারবে না, বলতে পারবে না। কিন্তু তোমার সেই সাবকনশিয়াস ব্রেইন থেকে কিন্তু ওটা বের করা যাবে। এই ধরনের আরো রাশিয়ান গবেষণা করেছে, রাশিয়ান বিজ্ঞানীরা। এরপরে তোমরা জানো আমাদের যে কম্পিউটার আছে, হার্ডওয়্যার সফটওয়্যার, ওরা বায়ো কম্পিউটার বের করেছে, মানে মস্তিষ্কটা, মস্তিষ্ক আলাদা কোনো সফটওয়্যার লাগবে না, আমাদের ব্রেইনটা এত পাওয়ার করা হচ্ছে। এআই তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর রোবোটিক সায়েন্স করে এসে গেছে, তার থেকে পাওয়ার কিন্তু আমাদের 100টা সুপার কম্পিউটারের সমান কিন্তু আমাদের ব্রেইন। কিন্তু আমরা ব্রেইনটাকে পজিটিভ, তোমরা যদি গাছের কাছে 1 ঘন্টা করে থাকতে পারে, এবং চৈতন্যদেব তিনি কিন্তু বকুল গাছের নিচে, আমি তুমি একাধিকবার গিয়েছিলাম, ওখানে সিদ্ধু বকুল আছে, ওখানে কিন্তু তোমরা যাও, দেখবে চৈতন্যের একটা গাছ রয়েছে, উনি বন্ধবান্ধব করেছিলেন, এবং আমার বাড়িতেও কিন্তু বকুল গাছ ছিল। বকুল গাছ কিন্তু ভীষণ পাওয়ার, তার একটা ম্যাগনেটিক ফোর্স আছে। এবং আরো বিজ্ঞানীও গবেষণা করেছিল, আমি বোস ইনস্টিটিউটে যাওয়ার সুযোগ করেছিল, কম্পিউটারের সাথে যখন বিজ্ঞানীরা করেছিলাম, তখন তোমরা জানো জগদীশ বোস বেশ কিছু যন্ত্র আবিষ্কার করেছিলেন, ক্রেস্টোগ্রাফ, ফটোসিনথেসিস বাবলার, তারপরে যেটা বেতার তরঙ্গ আছে, এই যন্ত্রগুলো আমি সবই আনিয়েছিলাম। এখন ওগুলো আর বের করতে দেয় না, বোস ইনস্টিটিউটে গেলে তোমরা দেখতে পারবে। তোমরা শুনে অবাক হবে এই যন্ত্রগুলো কি দ্বারা তৈরি করেছে জানো? আমি প্রত্যেকটা যন্ত্র পেয়েছি ঘড়ির স্প্রিং দ্বারা। এখন তো আমাদের সব ইলেকট্রনিক্স ঘড়ি, আগের যে ঘড়িগুলো ছিল যন্ত্রতে থেকে স্প্রিং আছে, ওই স্প্রিং দিয়ে উনি আবিষ্কার করেছিলেন গাছের প্রাণ আছে কিনা, গাছের ইসিজি যন্ত্রটি তৈরি করেছিলেন লেড অক্সাইড দ্বারা। আর তারপরে সিলভার নাইট্রেট দ্বারা উনি তৈরি করেছিলেন অটোসেল, মানে সোলার এনার্জিটাকে কনভার্ট করা যায়, বড় রকমারি কিন্তু। আর গাছটাকে নিয়ে যদি তোমরা গবেষণা করো, এই বিষয়ে আমি আরো বলবো, তোমাদের সারা জীবন থেকে যাবে। মিরাক্কেল অ্যান্ড মিরাক্কেল, এরকম একটা জিনিসকে তোমরা যদি ল্যাবরেটরি বানাতে পারো, বাড়িতে একটা গাছ কিনে পর্যবেক্ষণ করো, তোমাকে আর জ্ঞান করতে হবে, গাছটাকে দিকে নজর দাও, মানে ইওর অবজারভেশন পাওয়ারটা বেড়ে যায়। তুমি যত সবুজটাকে দেখবে একটু তোমার রেটিনার পাওয়ারটা বেড়ে যাবে, ব্রেন পাওয়ারটা বেড়ে যাবে, তুমি তখন আস্তে আস্তে এসে যাবে। তা আমি অনেকটা পড়ে ফেললাম, যাই হোক আমাদের ভালো লাগছে, তোমরা এই গাছগুলো নেবে এবং গাছগুলোকে নিজের মতো করে যত্ন করবে, যে সেইটাকে